আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা আজকে যেহেতু আমাদের নবম দশম একাদশ দ্বাদশ সবারই আর্থিক বিবরণী খুবই ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট বললে হবে না, এটা বাধ্যতামূলক, তাই না? আমরা আমাদের জানি যে আমাদের নবম দশম শ্রেণীর জন্য এটা 20 মার্কসের জন্য বাধ্যতামূলক। একটা ম্যাথ করবে, 20-এ 20 পেয়ে ব্যাস কত সহজ হয়ে যাবে প্লাস পাওয়াটা। আর এইচএসসি যারা পরীক্ষা দিতে যাচ্ছ, ইনশাল্লাহ তোমরা তো জানো যে তোমাদের দুইটা আর্থিক বিবরণীর ফার্স্ট পেপারে বাধ্যতামূলক, দুইটা সেকেন্ড পেপারে বাধ্যতামূলক। অতএব আর্থিক বিবরণীর গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না। এই বিষয়ে একটা রচনা লেখা যাবে যে আর্থিক বিবরণীর গুরুত্বের উপর রচনা তৈরি করো, তাই না? যাই হোক, আমরা সেই রচনায় যাচ্ছি না। আমরা আর্থিক বিবরণীর মোট মুনাফায় ছেলেমেয়েরা, আমরা এখনো কিন্তু অনেকেই কনফিউশনে ভুগি যে আর্থিক বিবরণীর মোট মুনাফায় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন এন্ট্রিগুলো আসে, এগুলো কিন্তু আমাদের এখনো ক্লিয়ার না। তো আমরা যারা এটা নিয়ে কখনো কনফিউশনে ভুগি, এইটিটা কি আসলে নেট মুনাফায় যাবে নাকি মোট মুনাফায় যাবে, এখনো কিন্তু এরকম অনেকের কনফিউশন আছে। যে কারণে আমরা আজকে মোট মুনাফার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে এন্ট্রিগুলো যাবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে শুনবে, আমার সাথে সাথে রিভিশন দিবে বাসায়, এবং বেশি বেশি প্র্যাকটিস করবে খাতায় লিখে। ওকে? তো ছেলেমেয়েরা, তোমরা জানো যে মোট মুনাফায় বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়ের পরে যে কাজটা করি বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ে এসে আমরা কিন্তু কোন ব্যয়গুলো লিখি, আমাদের এমসিকিউ আসতে পারে যে বিক্রিত পণ্যের ব্যয় কোন ব্যয় লেখা হয়। মনে রাখবে, বিক্রিত পণ্যের ব্যয় প্রত্যক্ষ ব্যয়গুলো আসে। কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়, যেগুলো সরাসরি পণ্য উৎপাদনের সাথে বা ক্রয়ের সাথে জড়িত থাকে। যাই হোক, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে এন্ট্রিগুলো আসে সেগুলোর মধ্যে সবার প্রথম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, মজুরি, মজুরি ও বেতন, কুলির মজুরি, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, নৌযান ভাড়া, নৌকা ভাড়া, ডক চার্জ, পণ্য খালাস খরচ, বন্দর খরচ। তারপর আমরা শিখেছি সকল প্রকার পরিবহন, বিক্রয় পরিবহন, বহি পরিবহন এখানে আসবে না। সকল প্রকার শুল্ক, রপ্তানি শুল্ক এখানে আসবে না। বিশেষ প্যাকিং খরচ, ড্রয়িং অফিস বেতন, গ্যাস, পানি, বিদ্যুৎ, জ্বালানি, তারপর পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ, কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ, উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচ। ওকে, এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, অর্থাৎ আমরা যে লিখি বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এই ব্যয়গুলো কিন্তু আমরা বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, মজুরি, মজুরি বেতন, কুলির মজুরি, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, নৌযান ভাড়া, নৌকা ভাড়া, ডক চার্জ, পণ্য খালাস খরচ, বন্দর খরচ, সকল প্রকার পরিবহন, বিক্রয় পরিবহন, বহি পরিবহন বাদে, সকল প্রকার শুল্ক, রপ্তানি শুল্ক বাদে, জ্বালানি, গ্যাস ও পানি, গ্যাস, পানি, বিদ্যুৎ, জ্বালানি, ড্রয়িং অফিস বেতন, বিশেষ প্যাকিং খরচ, কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ, উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচ, কলকবজা যন্ত্রপাতি, মেশিনের অবচয়, পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ। ছেলেমেয়েরা, কি আমরা কলকবজা যন্ত্রপাতি, মেশিনের অবচয় বলেছি? তোমরা কি খেয়াল করেছ? তোমরা কি অবাক হচ্ছ যে মোট মুনাফা অবচয় এটা আবার কেমন? হ্যাঁ, এই কথাটা ভালো করে শুনতে হবে। ভিডিও শেষের দিকে এসে এই কথাটা যারা খুব মনোযোগ দিয়ে শুনবে তারা কিন্তু এই অঙ্কটা ভালো করে পেরে যাবে। ছেলেমেয়েরা, আমরা জানি যে ব্যবসায় 3 প্রকার, একটা হচ্ছে সেবামূলক, একটা হচ্ছে উৎপাদনমূলক, আর একটা হচ্ছে কেনাবেচামূলক। বা আমরা এভাবে বলতে পারি কেনাবেচামূলক, উৎপাদনমূলক, সেবামূলক। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা আর্থিক বিবরণী থাকে আর সেটার যদি মোট মুনাফা করতে বলা হয়, তো সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে। উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি শব্দটা নাও থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবে উৎপাদনকারী প্রতিষ্ঠান? প্রশ্নে যদি কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ বা উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচ বা ড্রয়িং অফিস বেতন, এই কয়েকটা খরচের যে কোনো একটা খরচ থাকে, তাহলে অবশ্যই বুঝে নেবে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য উৎপাদন করতে আমাদের কলকবজা যন্ত্রপাতি বা মেশিন লাগে। হ্যাঁ, এই জন্য এই কলকবজা বা যন্ত্রপাতি মেশিনের অবচয়টা প্রত্যক্ষ ব্যয় হিসাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখতে হবে। এই কথাটা কিন্তু সবাই খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। তাহলে সবসময় কি কলকবজার অবচয় আসবে? আরেকটা কথা, স্যার এখানে কি সব স্থায়ী সম্পত্তির অবচয় আসবে? না, খবরদার। পণ্য উৎপাদন করতে কি আমাদের সব স্থায়ী সম্পদ লাগে? না, পণ্য উৎপাদন করতে শুধুমাত্র আমাদের কলকবজা যন্ত্রপাতি মেশিন, এই তিনটা তো একই কথা, তোমরা জানো। এইটার অবচয় যদি সমন্বয় বলা থাকে, তাহলে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটার অবচয় অবশ্যই মোট মুনাফায় আসবে। সেক্ষেত্রে এটার অবচয় নিট মুনাফায় যাবে না। আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান? আমরা বুঝতে পারবো এভাবে যে হয়তো লেখাই থাকতে পারে যে এটি একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, অথবা এই কারখানা সংক্রান্ত, উৎপাদন সংক্রান্ত, ড্রয়িং অফিস বেতন, এই কথাগুলো লেখা থাকতে পারে। এই কথাগুলো লেখা থাকলেই আমরা বুঝে
নিব যে এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানে কি আসবে, এই প্রতিষ্ঠানের কলকবজার অবচয় এখানে আসবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম থেকে আমি আবারও যদি বলি, প্রাণজ পণ্য ক্রয়, মজুরি, মজুরি বেতন, কুলির মজুরি, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, নৌকা ভাড়া, নৌযান ভাড়া, ডক চার্জ, পণ্য খালাস খরচ, বন্দর খরচ, সকল প্রকার শুল্ক, রপ্তানি শুল্ক বাদে সকল প্রকার পরিবহন, বিক্রি পরিবহন, বহি পরিবহন বাদে, আর আরও যা যা বলেছি, তাই না? এগুলো সবগুলো বারবার শুনবে, মুখস্থ করে ফেলবে, ইনশাল্লাহ মোট মুনাফা সহজ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।